আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দেব 4 কারণে যুদ্ধবিরতিতে অনাগ্রহ নেতানিয়াহুর। তারপরে জানিয়ে দেব ইউক্রেন যুদ্ধে বিজয়ী হবে রাশিয়া, নববর্ষের ভাষণে পুতিন। এখন জানিয়ে দেব নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের জোড়া সফল উৎক্ষেপণ ভারতের। এবং সর্বশেষ জানিয়ে দেব ইরানে বিক্ষোভ তৃতীয় দিনে ছড়াচ্ছে নতুন নতুন শহরে। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন। 4 কারণে যুদ্ধবিরতিতে অনাগ্রহ নেতানিয়াহুর। গাজা যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে নাও চাইতে পারেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এজন্য 4টি কারণ তুলে ধরেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। বুধবার 31 ডিসেম্বর আল জাজিরার প্রতিবেদনে এসব কারণ ব্যাখ্যা করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফর শেষ করে দেশে ফিরেছেন এবং মনে হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে তিনি কাঙ্ক্ষিত সমর্থন পেয়েছেন। সোমবার তাদের বৈঠকের পর ট্রাম্প নেতানিয়াহুকে নায়ক আখ্যা দিয়ে বলেন, গাজা যুদ্ধবিরতির বিষয়ে ইসরায়েল শতভাগ পরিকল্পনা বাস্তবায়ন করেছে। তবে এর মধ্যেই মার্কিন কর্মকর্তাদের একটি অংশের মধ্যে অসন্তোষ বাড়ছে। গত সপ্তাহে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া 20 দফা যুদ্ধবিরতি পরিকল্পনা বাস্তবায়নে নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবে ধীরগতি দেখাচ্ছেন। ধারণা করা হচ্ছে তিনি ভবিষ্যতে সুবিধাজনক সময়ে ফিলিস্তিনি সংগঠন হামাসের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান চালানোর পথ খোলা রাখতে চাইছেন। চুক্তি অনুযায়ী গাজায় আটক সব বন্দির বিনিময়, মানবিক সহায়তা প্রবেশ এবং সামরিক অবস্থান স্থগিতের পর দ্বিতীয় ধাপে যাওয়ার কথা। এই ধাপে গাজা শাসনের জন্য একটি কারিগরি কমিটি গঠন এবং আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েনের আলোচনা অন্তর্ভুক্ত রয়েছে। কিন্তু এখনও প্রয়োজনীয় সব সহায়তা গাজায় ঢুকতে দেয়নি ইসরায়েল। নেতানিয়াহু দাবি করছেন, শেষ বন্দির মরদেহ ফেরত না দেওয়া পর্যন্ত দ্বিতীয় ধাপে যাওয়া যাবে না। পাশাপাশি তিনি হামাসকে নিরস্ত্রীকরণের শর্ত জুড়ে দিয়েছেন, যা ট্রাম্পও সমর্থন করেছেন। হামাস এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে, অস্ত্রের বিষয়টি ফিলিস্তিনিদের অভ্যন্তরীণ আলোচনা। তাহলে কি নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবে চুক্তির দ্বিতীয় ধাপ এড়িয়ে যেতে চাইছেন? বিশ্লেষকদের মতে এর পেছনে 4টি প্রধান কারণ থাকতে পারে। ডানপন্থীদের চাপ। নেতানিয়াহুর বর্তমান জোট ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে ডানপন্থী। যুদ্ধকালীন এই কট্টরপন্থীদের সমর্থন তার রাজনৈতিক টিকে থাকার জন্য গুরুত্বপূর্ণ ছিল। জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর ও অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ যুদ্ধবিরতির বিরোধিতা করছেন এবং গাজা দখলের পক্ষে অবস্থান নিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎসও যুদ্ধবিরতি মানতে অনাগ্রহ দেখিয়েছেন। তিনি সম্প্রতি পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণ অনুষ্ঠানে দাবি করেন, ইসরায়েলি বাহিনী গাজায় থাকবে এবং ভবিষ্যতে সেখানে বসতি গড়ার পথ তৈরি করবে, যদিও পরে যুক্তরাষ্ট্রের চাপে বক্তব্য প্রত্যাহার করেন। গাজায় আন্তর্জাতিক বাহিনী চান না ইসরায়েল। গাজায় যুদ্ধের পরও ইসরায়েলি হামলায় 400-এরও বেশি মানুষ নিহত হয়েছে। আন্তর্জাতিক বাহিনী এলে যুদ্ধকে ইসরায়েলের ঘরোয়া সংঘাত হিসেবে দেখানোর সুযোগ কমে যাবে এবং সিদ্ধান্ত গ্রহণে বাইরের শক্তির প্রভাব বাড়বে। একজন ইসরায়েলি বিশ্লেষকের ভাষায়, বিদেশি বাহিনী ঢুকলে নেতানিয়াহুর কার্যকর স্বাধীনতা অনেকটাই হারিয়ে যাবে। 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের অগ্রগতি ঠেকানো। যুদ্ধবিরতি চুক্তিতে সরাসরি দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের কথা না থাকলেও শান্তিপূর্ণ সহাবস্থানের রাজনৈতিক দিগন্ত তৈরির উল্লেখ রয়েছে। কিন্তু নেতানিয়াহু দীর্ঘদিন ধরেই ফিলিস্তিন রাষ্ট্রের বিরোধী। গত সেপ্টেম্বরে জাতিসংঘে তিনি ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতিকে পাগলামি বলে আখ্যা দেন। একই সঙ্গে ইসরায়েল পূর্ব জেরুজালেমকে পশ্চিম তীর থেকে বিচ্ছিন্ন করতে নতুন বসতি স্থাপনের পরিকল্পনা করছে, যা বাস্তবমত ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে আরও ক্ষীণ করে তুলবে। স্মোটরিস নিজেই বলেছেন, এসব প্রকল্প ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণাকে কবর দেবে। নতুন যুদ্ধ রাজনৈতিকভাবে লাভজনক। নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলা চলছে, পাশাপাশি অতি ধর্মীয় ইহুদিদের বাধ্যতামূলক সেনাসেবার প্রশ্নে তীব্র বিতর্ক রয়েছে। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার আগে ও পরে তার ব্যর্থতা নিয়েও জনরোষ বাড়ছে। সবই একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী বছরের প্রাক্কালে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে যুদ্ধ শুরু হলে এসব ইস্যু আড়ালে চলে যেতে পারে। গাজা, লেবাননে হিজবুল্লাহ বা এমনকি ইরানের সঙ্গে সংঘাত তাকে আবার যুদ্ধকালীন নেতা হিসেবে তুলে ধরার সুযোগ দেবে এবং জাতীয় জরুরি অবস্থার অজুহাতে সমালোচনা দমন করা যাবে।
ইউক্রেন যুদ্ধে বিজয়ী হবে রাশিয়া, নববর্ষের ভাষণে পুতিন। ইউক্রেন যুদ্ধে রাশিয়া বিজয়ী হবে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নববর্ষের ভাষণে তিনি বলেন, ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে রাশিয়া বিজয়ী হবে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি জানান, কিয়েভ যে কোনো মূল্যে শান্তি চুক্তি মেনে নেবে না। বুধবার ৩১ ডিসেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বুধবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পুতিন ইউক্রেনে যুদ্ধরত রুশ সেনাদের আমাদের নায়ক আখ্যা দিয়ে তাদের প্রতি সমর্থন জানান। ২০২২ সালের ফেব্রুয়ারিতে পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর প্রায় ৪ বছর পরও যুদ্ধের ফলাফল এখনও অনিশ্চিত, যদিও শান্তি আলোচনার চেষ্টা ও তীব্র লড়াই দুটোই চলছে। পুতিন বলেন, আমরা আপনাদের ওপর বিশ্বাস রাখি এবং আমাদের বিজয়ের ওপরও। অন্যদিকে নববর্ষের ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেন, তার দেশ শান্তি চায়, তবে দুর্বল বা আপোষকামী কোনো চুক্তিতে স্বাক্ষর করবে না। তিনি বলেন, আমরা যুদ্ধের অবসান চাই, কিন্তু ইউক্রেনের অবসান নয়। আমরা কি ক্লান্ত? অবশ্যই, কিন্তু তাই বলে কি আমরা আত্মসমর্পণ করতে প্রস্তুত? যারা তা ভাবছেন তারা গভীরভাবে ভুল করছেন। জেলেন্সকি জানান, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কয়েক সপ্তাহের আলোচনার পর একটি শান্তি চুক্তি প্রায় ৯০% প্রস্তুত, তবে বাকি ১০% বিষয়ই নির্ধারণ করবে শান্তির ভবিষ্যৎ, ইউক্রেন ও ইউরোপের ভাগ্য এবং সাধারণ মানুষের জীবনযাত্রা কিভাবে গড়ে উঠবে। নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের জোড়া সফল উৎক্ষেপণ ভারতের। বছরের শেষ দিনে নিজেদের সামরিক সক্ষমতার এক অভাবনীয় প্রদর্শনী করল ভারত। গত ৩১ ডিসেম্বর বুধবার সকাল ১০:৩০ ওড়িশার চাঁদিপুর উপকূলের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে দেশীয় প্রযুক্তিতে তৈরি স্বল্পপাল্লার আধা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রলয় এর সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন হয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে নিশ্চিত করেছে যে এবারের পরীক্ষায় ক্ষেপণাস্ত্রটির স্যালভো লঞ্চ বা জোড়া উৎক্ষেপণ করা হয়েছে, অর্থাৎ একটি নির্দিষ্ট লঞ্চার থেকে অত্যন্ত অল্প সময়ের ব্যবধানে পরপর দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় এবং উভয়ই অত্যন্ত নির্ভুলভাবে বঙ্গোপসাগরে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা বা ডিআরডিওর সম্পূর্ণ নিজস্ব কারিগরি সহায়তায় নির্মিত এই প্রলয় ক্ষেপণাস্ত্রটি মূলত একটি সারফেস টু এয়ার বা ভূমি থেকে আকাশমুখী আধা ব্যালিস্টিক সমরাস্ত্র। ডিআরডিও সূত্রে জানা গেছে যে এই ক্ষেপণাস্ত্রটিতে উন্নতমানের লেড প্রোপেলেন্ট এবং অত্যাধুনিক ন্যাভিগেশন সিস্টেম ব্যবহার করা হয়েছে, যা একে লক্ষ্যভেদে অব্যর্থ করে তোলে। এটি ১৫০ থেকে ৫০০ কিলোমিটার পাল্লার মধ্যে যে কোনো লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে সক্ষম। আধুনিক যুদ্ধের কৌশলে এই ধরনের ক্ষেপণাস্ত্রের ভূমিকা অপরিসীম, কারণ এটি মাঝ আকাশে নিজের গতিপথ পরিবর্তন করে শত্রুপক্ষের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রকে ফাঁকি দিতে পারে। বুধবারের এই গুরুত্বপূর্ণ পরীক্ষার সময় ঘটনাস্থলে ডিআরডিওর শীর্ষস্থানীয় বিজ্ঞানী ও কর্মকর্তাদের পাশাপাশি ভারতীয় স্থল, নৌ এবং বিমান বাহিনীর উচ্চপদস্থ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই জোড়া উৎক্ষেপণের সাফল্য ভারতের কৌশলগত প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে সীমান্ত নিরাপত্তা ও তাৎক্ষণিক সামরিক প্রতিক্রিয়ার ক্ষেত্রে প্রলয় ক্ষেপণাস্ত্রটি ভারতীয় বাহিনীর জন্য একটি প্রধান শক্তি হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে। ডিআরডিওর বিজ্ঞানীদের নিরলস পরিশ্রমের ফসল এই সফল পরীক্ষা ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় এক নতুন মাইল ফলক স্থাপন করল। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই সফলতার পর ডিআরডিও এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে এক বিবৃতিতে বলেছেন যে পরপর দুটি প্রলয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা প্রমাণ করে এটি এখন প্রকৃত যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী এই ক্ষেপণাস্ত্রটি খুব শীঘ্রই ভারতীয় সশস্ত্র বাহিনীর সমরাস্ত্র ভাণ্ডারে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হবে। বছরের শেষ দিনে এমন একটি সফল পরীক্ষা ভারতের সামরিক আত্মনির্ভরতার এক বলিষ্ঠ বার্তা হিসেবেও দেখা হচ্ছে। ইরানে বিক্ষোভ তৃতীয় দিনে ছড়াচ্ছে নতুন নতুন শহরে ব্যাপক মুদ্রাস্ফীতি ও মুদ্রার মূল্যপতন চরমে পৌঁছানোর প্রতিবাদে ইরানে বিক্ষোভ ও ধর্মঘট রাজধানী তেহরান থেকে আরও বেশ কয়েকটি শহরে ছড়িয়ে পড়েছে। গতকাল বুধবার তৃতীয় দিনে ইরানের কারাজ, হামেদান, কেশম, মালার্দ, ইস্ফহান, কেরমানশাহ, সিরাজ ও ইয়াজদ শহরে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে।
গত রোববার তেহরানের খোলা বাজারে মার্কিন ডলারের বিপরীতে ইরানের রিয়ালের মূল্য রেকর্ড সর্বনিম্ন স্তরে পৌঁছায়। এরপরই বিক্ষোভ ও ধর্মঘট শুরু করেন দোকানিরা। ইরান সরকার বলেছে তারা বিক্ষোভকারীদের দাবির বিষয়টি স্বীকার করেন। কঠোর পরিস্থিতির মুখোমুখি হলেও বিক্ষোভকারীদের বক্তব্য ধৈর্যের সঙ্গে শোনা হবে। বিবিসির খবরে বলা হয়, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাও বিক্ষোভে যোগ দিয়েছেন। তারা সরকার বিরোধী নানা স্লোগান দিচ্ছেন।